ওকে, এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ গ্রামার পার্টের একটি বিশেষ অংশ, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই প্রশ্নটি থেকে 10টি প্রশ্ন পরীক্ষায় আসে এবং প্রত্যেকটি প্রশ্নে 1 নাম্বার করে রয়েছে। তাই এখানে আমরা বলতে পারি যে এই প্রশ্নে আমাদের থাকবে মোট 10 নাম্বার। এই প্রশ্নে থাকবে আমাদের মোট 10 নাম্বার। তাহলে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হবে, যেগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। প্রথম যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম বলতে কি বোঝায়? যে কোনো একটি কাজ করার উপযুক্ত সময় হয়েছে বা পর্যাপ্ত সময় পার হয়ে গিয়েছে, যে কাজটি এখনই সম্পূর্ণ করা দরকার, এরকম বোঝাতে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। তাহলে আমরা জানি যে পরীক্ষায় একটি গল্প অসম্পূর্ণ অবস্থায় থাকবে। প্রত্যেকটি নিয়মের জন্য গল্পগুলো অসম্পূর্ণ অবস্থায় থাকবে, সেটাকে আমরা কি করব? সম্পূর্ণ করব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে ইট ইজ হাই টাইমের পরে এর সঙ্গে আরো সংযুক্ত অংশ রয়েছে, সেটি হচ্ছে যে ইট ইজ জাস্ট ইট ইজ টাইম। পরীক্ষায় শুধু ইট ইজ টাইমও আসতে পারে, আবার ইট ইজ হাই টাইম আসতে পারে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এবং আর একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ইজ হাই টাইম ফর, ইট ইজ হাই টাইম ফর পর্যন্ত দেয়া থাকবে। তাহলে যদি ফর পর্যন্ত দেয়া থাকে, এক্ষেত্রে এই ফরের পরে কোনো নাউন অথবা প্রোনাউন দেয়া থাকবে। কোনো নাউন অথবা প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম দেয়া থাকবে। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ফর। যদি ফর দেয়া থাকে তাহলে ফরের পরে এখানে আমাদের আরো অতিরিক্ত শব্দ থাকবে, নাউন অথবা প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম থাকবে। নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেয়া থাকতে পারে, তারপর আমাদেরকে পূরণ করতে হবে। ওকে, তাহলে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ফর নাউন অথবা প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম দেয়া থাকে, সেক্ষেত্রে এই দুটো নিয়মের জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। এবং ইট ইজ হাই টাইমের জন্য আমরা অবশ্যই কি ব্যবহার করব? ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট নিব। প্রথমে আমরা সাবজেক্ট নেব এবং সাবজেক্টের পর আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, তারপর ভার্বের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য যে অংশগুলো আছে সেটা আমরা ব্যবহার করব। তো আমরা জানি পরীক্ষায় এই নিয়মটা সবসময় বেশি এসে থাকে, যে ইট ইজ হাই টাইম দেয়া থাকবে, কোনো গল্পের শুরু দেয়া থাকবে, এরপর আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট নিতে হবে, প্রাসঙ্গিক সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পর আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি পরীক্ষা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ফর আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সহজভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো। তাহলে ইনফিনিটিভ বিষয়টি কি? যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম তখন আমরা ব্যবহার করবো। তাহলে এই দুটি নিয়মের জন্য রয়েছে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে প্রথমে টু নিতে হবে আমাদেরকে, এবং তারপর হচ্ছে ভার্বের আমরা বেস ফর্ম ব্যবহার করব। এর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য যে শব্দগুলো আছে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য, সেই শব্দগুলো আমরা ব্যবহার করব। ওকে, তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। আচ্ছা, করাপশন, করাপশন মানে হচ্ছে দুর্নীতি, ইজ অ্যান
obstacle, corruption is an obstacle to our national development. তাহলে দুর্নীতি হচ্ছে, করাপশন শব্দের অর্থ হচ্ছে কি দুর্নীতি। তাহলে এই দুর্নীতি হচ্ছে কি আমাদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটি বাধা। তাহলে অবস্টেকল মানে কি বাধা। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো ভাবে এই দুর্নীতিকে আমাদের, দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখানে এর পরে দেয়া থাকবে যে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এখানে দেয়া আছে, আমরা কি করতে পারি, ইট ইজ হাই টাইম এর পরে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব অথবা কোনো ইনফিনিটিভ ব্যবহার করব, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি উই, স্ট্যান্ড এর পাস্ট হচ্ছে কি স্টুড, স্টুড এগেইনস্ট করাপশন, অর্থাৎ আমাদের এটাই উপযুক্ত সময় যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাহলে উই স্টুড, এটা আমরা লিখলাম উই স্টুড এগেইনস্ট করাপশন। এটাই আমাদের উপযুক্ত সময় যে আমরা কি করব, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা লিখতে পারি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আমরা যদি টু ব্যবহার করি, টু স্ট্যান্ড নিতে হবে, তখন টু স্ট্যান্ড আমরা ব্যবহার করব, টু স্ট্যান্ড এগেইনস্ট করাপশন। তাহলে প্রিয় বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এটা কেন দুভাবেই সলভ করতে পারি। তাহলে আমরা কখনো ইনফিনিটিভ বা কখনো পাস্ট ইনডেফিনিট ক্লজ উভয় ব্যবহার করে আমরা এই জাতীয় যে বাক্যগুলো থাকবে সেগুলোকে আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটি কি রয়েছে, ফর যদি কখনো দেয়া থাকে তখন আমরা কি করব। তাহলে এরকম একটি বাক্য দেখি আমরা, স্মোকিং ইজ detrimental to health। তাহলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ইউ আর অ্যাডিক্টেড টু স্মোকিং, তুমি ধূমপানে আসক্ত হয়েছো। তাহলে ইট ইজ, আমরা এভাবে লিখতে পারি ইট ইজ টাইম ফর ইউ, এটাই উপযুক্ত সময় তোমার জন্য, টু গিভ আপ স্মোকিং, তাহলে ধূমপানকে বাদ দেওয়ার এটাই হচ্ছে উপযুক্ত সময়, ধূমপানকে বাদ দেওয়ার এটাই হচ্ছে উপযুক্ত সময়। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোকে সলভ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা একটি নিয়ম আলোচনা করলাম, এই নিয়মটি পরীক্ষায় মোটামুটি আসার মতো এবং এটি থেকে সবসময় প্রশ্ন। এরপরে আমরা দ্বিতীয় আরেকটি নিয়ম আলোচনা করব। রুল 2 আলোচনা করবো আমরা এখন। Would you mind নিয়মটি আমরা আলোচনা করব। তাহলে would you mind হচ্ছে যে নম্র বা ভদ্রভাবে আমরা যদি কাউকে কোনো কাজের জন্য অফার করি বা অনুরোধ করি, সেই ক্ষেত্রে আমরা এই would you mind যে ফ্রেজটি রয়েছে এই ফ্রেজটি আমরা ব্যবহার করি। তো আমরা জানি শুধু মাইন্ড মানে মনে করা, তো এখানে would you mind হচ্ছে কাউকে নম্র বা ভদ্রতা সহকারে কোনো কাজের জন্য অনুরোধ করা। এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এবং শুধু কমপ্লিটিং সেন্টেন্স নয়, আমরা এই ফ্রেজটিকে রাইট ফর্ম অফ ভার্বসে ব্যবহার করতে পারি, যেখানে আমরা কি করে থাকি সাধারণত would you mind এর পরে আইএনজি যুক্ত ভার্ব, যেটাকে জেরান্ড বলি আমরা, সেই জেরান্ড ব্যবহার করে থাকি। ওকে, আমরা দেখি। তো এরপরে আমাদের কি বসাতে হবে, আইএনজি যুক্ত ভার্ব
ব্যবহার করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো আমরা দেখি কাউকে নম্র বা ভদ্রভাবে কোনো কাজের জন্য অনুরোধ করা বোঝাবে। ওকে, I have lost my cell phone. আমি আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছি। Would you mind এরপরে গ্যাপ দেয়া আছে so that I can talk to my mother. এখানে সুন্দর একটি বাক্য দেওয়া রয়েছে, গল্প দেওয়া রয়েছে। I have lost my cell phone. আমি আমার সেলফোনটি হারিয়ে ফেলেছি। তাহলে I have lost, আমি হারিয়েছি আমার মোবাইল ফোনটি বা সেল ফোনটি। ওকে, would you mind, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার ফোনটি কিছুক্ষণ সময়ের জন্য আমাকে একটু দিতে পারেন। would you mind giving me your phone? তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? giving me your phone. ওকে, আমরা এখানে লিখব giving me your phone. যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার ফোনটি আমাকে একটু সময়ের জন্য দিবেন so that, যাতে করে I can talk to my mother, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। সো এভাবে আমরা কি করে থাকি, এই বাক্যগুলোকে সম্পূর্ণ করে থাকি। তাহলে গিভিং মি ইয়োর ফোন আইনযুক্ত ভার্ব এখানে ব্যবহার করা হলো। আচ্ছা, আবার আমরা দিতে পারি would you mind, সরাসরি আমরা যদি লিখি would you mind, আপনি যদি কিছু মনে না করেন চা গ্রহণ করতে পারি। কাপ অফ, প্রিয় বন্ধুরা, আমরা এভাবে would you mind যুক্ত যে কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নগুলো রয়েছে আমরা এভাবে সুন্দরভাবে সলভ করতে পারবো। আশা করি আপনারা এই দুটি নিয়ম সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন। এরপরে যাব আমরা রুল 3, তৃতীয় আরেকটি নিয়ম আলোচনা করব আমরা। so that যুক্ত অথবা in order that যুক্ত যে ইনকমপ্লিট সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে সলভ করব। তো আমরা জানি যে so that বা in order that হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন, হচ্ছে সাবঅর্ডিনেট একটি কনজাংশন। ওকে, সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই so that বা in order that একটি ক্লজকে যুক্ত করে, যে ক্লজটির নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে। তাহলে এটি দ্বারা কোনো কাজের উদ্দেশ্যকে নির্দেশ করে, অর্থাৎ বক্তা কেন কোনো একটি কাজ করতেছে তার উদ্দেশ্যটা নির্দেশ করে হচ্ছে সো দ্যাট। এখানে আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখিয়ে তাহলে কিভাবে থাকবে, দু রকমের গঠন রয়েছে আমরা জানি। আচ্ছা, এখানে সাবজেক্ট যদি ভার্বের বেস ফর্ম দেয়া থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে আমাদের বেস ফর্ম প্লাস অতিরিক্ত অংশ থাকবে, তারপর হচ্ছে সো দ্যাট অংশটি পর্যন্ত দেয়া থাকবে। এরপরে আমাদেরকে লিখতে হবে, এখানে লেখার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, টেন্সটা ফলো করতে হবে। যেহেতু প্রিন্সিপাল যে ক্লজটি রয়েছে, প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এটি লেখার সময় আমাদেরকে পাস্ট টেন্স অর্থাৎ এখানে আমরা মডাল ব্যবহার করব এবং সাবজেক্ট নিব আগে আমরা। সাবজেক্টের পরে মডেল হিসেবে আমরা ক্যান অথবা মেকে ব্যবহার করব।
এবং দেন এরপরে হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মটা নিব। ওকে, প্লাস প্রয়োজন অতিরিক্ত অংশ বসবে। এখানে আমরা কি দেখতে পেলাম যে যদি সো দ্যাট এর পূর্বের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অবশ্যই তারপরে যে ভার্বের অংশটি রয়েছে সেটিকে অবশ্যই আমাদের মডাল অক্সিলারি ক্যান অথবা মে ব্যবহার করতে হবে। দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম নিতে হবে। এবং আরেকটি গঠন রয়েছে, যদি প্রথম অংশটি যদি আমাদের পাস্ট ফর্ম হয় তাহলে আমরা কি করব, সো দ্যাট এর পরে বা ইন অর্ডার দ্যাট এর পরে আমরা অবশ্যই ক্যান এর পাস্ট কুড এবং মের পাস্ট মাইট ব্যবহার করব। ওকে, আগে সাবজেক্ট নিলাম, তারপর অক্সিলারি ভার্ব এখানে ক্যান এর জায়গায় কুড লিখবো, মের জায়গায় মাইট লিখবো। প্রয়োজনে এখানে আমরা নট ব্যবহার করতে পারবো। আমরা জানি যে কুড অথবা মাইটের অর্থাৎ যে কোনো মডাল ভার্বের পরে আমরা মেইন ভার্বের বেস্ট ফর্ম গুলো অবশ্যই ব্যবহার করে থাকি। আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পেরেছেন। তাহলে এখন এক্সাম্পল দেখব। হি স্টাডিজ, সে পড়াশোনা করে মেডিসিন নিয়ে। তাহলে সে পড়াশোনা করে কি নিয়ে, মেডিসিন নিয়ে। সো দ্যাট, যাতে করে সে কি করতে পারে, ডাক্তার হতে পারে। তাহলে আমরা হি, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে স্টাডিজ, তাই আমরা এখানে ক্যান লিখলাম ভার্বের বেস ফর্ম। হি ক্যান বি এ ডক্টর। তাহলে সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে যাতে সে ডাক্তার হতে পারে। সো এটা হচ্ছে আমাদের মডেলের বেস ফর্ম দেয়া আছে এবং তারপরে মূল ভার্বের। যদি আমরা বলি হি ওয়ার্কস হার্ড, সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড এখানে প্রেজেন্ট টেন্স হয়ে গেল, ভার্বের বেস ফর্ম রয়েছে। সো আমরা সাবজেক্ট আবার নিলাম, এখানে ক্যান নেব, মডেল ক্যান নেব। তো হি ক্যান প্রসপার বা ডেভেলপ ইন লাইফ, প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে কি করতে পারে, উন্নতি করতে পারে। সো এইটা আমরা ব্যবহার করলাম এখানে। আমরা আরেকটি এক্সাম্পল দেখবো, সেটি হচ্ছে পাস্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে কেমন হবে। এই বাক্যটাকে যদি আমরা পাস্ট টেন্স করে লিখি, যে হি ওয়ার্কড হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করেছিল। সো দ্যাট হি, তাহলে এখানে আমরা কি লিখবো এবার, কুড অথবা মাইট লিখবো। কুড, যে কোনো একটা লিখলাম আমরা, কুড প্রসপার ইন লাইফ। তো আশা করি আপনারা এই তিনটা নিয়ম সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এরপরে
ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আশা করি সামনে আরো আলোচনা করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।